আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, তোমরা যারা এই মুহূর্তে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অথবা তোমরা যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিবা, তোমাদের জন্য বিইউপি কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং কেন তোমাদের বিইউপিতে প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে তোমাদের থাকতেছে যে বিইউপির মানবন্ধন কেমন হবে, পরীক্ষায় সফলতার কৌশল, তুমি কিভাবে প্রিপারেশন নিলে তোমার একটা ভালো পজিশন, ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারো, এবং মোট কত টাকা খরচ হতে পারে বিইউপিতে এখন পড়াশোনা করার জন্য, এবং সেটা এনভায়রনমেন্ট কেমন এবং পাবলিক নাকি প্রাইভেট, এই বিষয়টা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো প্রথমে আসি যে তোমার কেন কেন বিইউপিতে পছন্দ করা উচিত, কেন তোমার বিইউপিতেই পড়া উচিত। এর প্রধান রিজন হলো নিরাপদ ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিটা বিইউপি হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর অবস্থিত, এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর অবস্থিত হওয়ার কারণে সব থেকে নিরিবিলি একটা পরিবেশ পাওয়া যায়, এবং এর মধ্যে বাইরের কোলাহল মুক্ত, বাইরের লোকজন দেখার লাগবে না তোমার। যেমন ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে হলো গাড়ি চলে যাচ্ছে, অল টাইম সাউন্ড, ক্রাউড, এটা তোমাকে ফেস করতে হবে না। এবং এখানে কোনো পলিটিক্স নাই, কোনো ধরনের পলিটিক্স তুমি পাবা না। প্লাস হলো সব থেকে নিরাপদ পরিবেশগুলোর মধ্যে একটা, বুঝতে পারতো আর্মি নিয়ন্ত্রিত, সো পরিবেশ অনেক ভালো। শতভাগ সেশন জট মুক্ত, তোমার সেশন জট নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। তোমার দেখবা যে তুমি ভর্তি হয়েছো আর ইউতে তোমার একটা বন্ধু একই সময়ে ভর্তি হয়েছে, দেখবা তোমরা দুজন, তুমি আগে বেরোছো, তুমি পাশ করে আগে বেরোছো। প্লাস এইখানে হলো এক্সামটা আগে হয়, অনেক আগে হয়, অন্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর তুলনায় আগে এক্সাম হবে, যার ফলে যে সুবিধাটা তুমি পাবা সেই সুবিধাটা হলো যে তুমি অন্যদের তুলনায় অন্তত 2 মাস আগেই কিন্তু পাশ করে বের হবা। এবং যেহেতু কোনো সেশন জট নাই, তাহলে তোমার সেশন নিয়েও প্যারা খাওয়া দরকার নাই যে তুমি 4 বছরে অনেক 6-7 বছর ধরে করতেছো, এই প্যারা তুমি খাবা না। ওকে। এবং যেহেতু এটা সেনাবাহিনী দিয়ে পরিচালিত, তাই এটা অনেক ডিসিপ্লিন বজায় রেখে সব কিছু হয়। এই যে তুমি যদি ক্যাম্পাসের, এটা হলো তার ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাসের তুমি যদি ক্লাসরুমগুলো লক্ষ্য করো এবং ল্যাবগুলো, সেগুলো হলো নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো, অর্থাৎ একটা বেসরকারি প্রতিষ্ঠান নর্থ সাউথের ক্লাবগুলা বা ল্যাবগুলা অথবা ক্লাসরুমগুলো কিন্তু অনেক উন্নত, এবং সেই উন্নত মানের ক্লাসগুলোই তুমি কিন্তু এই ইউনিভার্সিটির মধ্যে পাবা। সো এই জায়গায় তোমার ফার্স্ট টাইম অথবা সেকেন্ড টাইম যে কোনো শিক্ষার্থীর জন্য খুবই ভালো সুযোগ থাকে, এবং দক্ষ শিক্ষক পাবা। প্লাস হলো গবেষণার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিও আছে, তারা গবেষণা করতে চাও তাদের জন্য এখানে হিউজ লেভেলের সুযোগ আছে, প্লাস ফান্ডিংও পাওয়া যায়। পড়াশোনার মোট খরচ কত, এটা নিয়ে সবাই কোশ্চেন করে যে ভাইয়া এখানে পড়তে টোটাল খরচ কত করতে হবে। আগে পড়তে গেলে প্রায় 2 লাখ 3 লাখ প্লাস টাকা লাগতো, 3 লাখ প্লাস টাকা লাগতো। এবং এই কোর্সটা নর্থ সাউথে 12 লাখ টাকায় করানো হয়, সেম কোর্সটা এখানে তুমি পাচ্ছ 3 লাখ টাকার মধ্যে। এটা ছিল আগের কস্ট, বাট গত বছর একটা আপডেট হয়েছে, এবং গত বছরের আপডেটের ফলে ভর্তি ফি কমে আসছে, সেমিস্টার ফিও কমে আসছে। এবং এইখানে তুমি যদি লক্ষ্য করো যে ভর্তি ফি আনুমানিক 15,000 টাকা, 15 থেকে ধরে রাখো 15 থেকে 25,000 টাকা, 15 থেকে 25,000 টাকার মধ্যে এটা হলো বিওপির ভর্তি ফি। তুমি ডিউর যদি ভর্তি ফির কথা চিন্তা করো, ডিউর কিন্তু ভর্তি ফি হলো 25,000 টাকা, এখন 20 থেকে 25,000 টাকার মধ্যে। তো সেই ক্ষেত্রে দুটাই কিন্তু সিমিলার, এবং প্রতি সেমিস্টারে মাত্র আনুমানিক 7,000 টাকার মতো খরচ হবে। তাহলে তোমার টোটাল সেমিস্টার হলো 8টা, 8 গুণন হলো 7, 56,000 অলমোস্ট। তোমার যদি আমি বলি সেই ক্ষেত্রে এফএসটির ক্ষেত্রে 4 বছরে 80,000 টাকার মধ্যেই তোমার কমপ্লিট। আর্টস কমার্সদের জন্য মোটামুটি 70,000-এর মধ্যে কিন্তু তোমার পুরো কোর্স কমপ্লিট করে ফেলতে পারবা, যেটা কিন্তু নর্থ সাউথে 12 লাখ টাকার মতো লাগবে। এবং তুমি যদি চিন্তা করো ইজ কম্পেয়ার টু এনি পাবলিক ইউনিভার্সিটি, যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই 55 থেকে 60,000 টাকা কস্ট হয় সেমিস্টার ফি দিয়ে। সো সেই ক্ষেত্রে বিইউপিতে যা অনেক বেশি কস্ট লাগতেছে এমনটাও না, এবং সেই জায়গায় তুমি কিন্তু একটা অনেক ভালো এনভায়রনমেন্টও পাচ্ছ। এবার আসে তোমার অনুষদগুলো কি। অনুষদগুলো হলো, আগে ছিল 3টা অনুষদ, তো এবার আরেকটা অনুষদ বাড়ানো হয়েছে, সেটা হলো এফওই। তো অনুষদগুলো হলো এফএএসএস,
অথবা এফ ট্রিপল এস কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য, এবং এইখানে তোমাদের কী কী ডিপার্টমেন্ট পাচ্ছ, ইংলিশ, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ল, আইআর, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এই কয়েকটা ডিপার্টমেন্ট কিন্তু তুমি এই অনুষদগুলোর মধ্যে পাবো। আবার এফবিএস অ্যান্ড এফএসটি অথবা এফওই যেটা বলো বিজনেস ও সায়েন্সের জন্য, সেক্ষেত্রে তুমি বিবিএর সাবজেক্টগুলো পাবা, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অথবা সিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা, আইসিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং। ফাইন। এবার ভর্তি আবেদনের জন্য তোমার ন্যূনতম জিপিএ কত থাকতে হবে এই জিনিসটা অনেকে জানে না। তো এই ক্ষেত্রে দেখো কলা বা সামাজিক অনুষদ যেটা বলতেছি সেটাকে আমরা বলতেছি এফএএসএস। তো এইখানে মিনিমাম সিজিপিএ থাকতে হবে তোমার এসএসসিতে হলো 3.5, সিজিপিএ না জিপিএ। এইচএসের ক্ষেত্রে মিনিমাম 3.5। তো টোটাল ন্যূনতম 7.5 অথবা 8 এর মধ্যেই তোমাকে থাকতে হবে ন্যূনতম আবেদন করার জন্য। এফ এর ক্ষেত্রে তোমার মিনিমাম লাগবে 3.75, এইচএসসিতেও 3.75 এবং ন্যূনতম দুটা মিলে 8। এফবিএস এর ক্ষেত্রে মিনিমাম তোমার হলো 3.75 এবং ন্যূনতম 8 থেকে 8.5 এর মধ্যেই থাকতে হবে, মানে এটা ভ্যারি করে। এফএসটি বা এফওই বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদ, এখানে তোমার দুটাতেই মিনিমাম 4 লাগবে এবং 8.5 থেকে 9, 8.5 থেকে 9 এই জিপিএ তোমাকে মেনটেন করতে হবে। এই জিপিএ যদি থাকে তাহলে তুমি ন্যূনতম যোগ্যতা অর্জন করবা ফর্ম তোলার জন্য, বাট এর নিচে হলে তুমি ফর্ম তোলার যোগ্যতা অর্জন করবা না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের আসলে এই জিপিএ থাকি, এমন স্টুডেন্ট খুব কমই আছে যাদের এই জিপিএ নাই। ওকে, এবার আসো আমরা মান বন্টনটা যদি নিয়ে আলোচনা করি, তো এফএস অ্যান্ড এফ এর ক্ষেত্রে মান বন্টনটা কীভাবে হয়। এর ক্ষেত্রে মান বন্টনটা ইংলিশে 40 মার্কস থাকে, জেনারেল নলেজে থাকে 40 মার্কস এবং বাংলায় থাকে 20 মার্কস, এবং 100% নম্বরই হলো এমসিকিউ ভিত্তিক, কোনো রিটেন নাই। এটা মাথায় রাখতে হবে, কোনো রিটেন নাই। অনেক সময় তোমার যেই কারিকুলাম বা যে নোটিশ বলো অথবা যে সার্কুলার বলো, সেই সার্কুলারে রাখা থেকে লিখিত পরীক্ষা নেওয়া হবে, বাট ইটস লিখিত মানে, এই লিখিত মানে হলো এমসিকিউ এক্সাম, এবং 100%ই এমসিকিউ এক্সাম, কোনো রিটেন এক্সাম হয় না। ইংলিশ, জেনারেল নলেজ এবং বাংলা। এখন এই কোশ্চেন অনেকেই বলতে পারো, ভাই আমি ইংলিশ তো পারি না বা জেনারেল নলেজ তো পারি না, আহামরি কোনো কঠিন কিছু আসে না। তুমি যদি বি বিভাগ বি ইউনিটের জন্য পড়াশোনা করো, সেই ক্ষেত্রে তোমার ইংলিশ এবং জেনারেল নলেজ ওই যেই পড়বা বি ইউনিটের জন্য, সেটা দিয়েই তুমি এটা কভার করে যেতে পারবা। বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এমন আহামরি কোনো কঠিন আসে না। এবার সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, সায়েন্সের ক্ষেত্রে 4টা সাবজেক্ট দাগাতে হয়, 4টা সাবজেক্ট থেকে 3টা দাগাতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এবং টোটাল এক্সামটা হয় 60 মার্কে টোটাল এক্সাম হয়। ঠিক আছে, এফওই এর কথা বলতেছি, এফওই। তো এখানে টোটাল 60 মার্কে এক্সাম হয়, যার মধ্যে প্রতিটা বিভাগে 20 মার্ক, 20 মার্ক, ফিজিক্সে থাকে 20, বায়োলজিতে 20, ম্যাথে থাকে 20 এবং কেমিস্ট্রিতে থাকে 20 মার্ক। এর মধ্য থেকে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি হলো মাস্ট বি দাগাতে হবে, ম্যাথ অথবা বায়োলজি দাগাতে হবে, ম্যাথ অর বায়োলজি দাগাতে হবে, হয় ম্যাথ দাগাবা নাহলে বায়োলজি দাগাবা। এখন ম্যাথ কখন দাগাবা, যদি তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দরকার থাকে সেই ক্ষেত্রে তোমাকে হলো ম্যাথ মাস্ট বি দাগাইতে হবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মিনস আইসিটি, আইসিটি না, আইটি অথবা সিএসসি, এর জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। আদারওয়াইজ তুমি অন্য সাবজেক্টগুলো চাইলে তুমি বায়োলজি দাগাতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমার মান বন্টন হবে। এবার ভর্তি পরীক্ষার সম্ভাব্য টাইমলাইন কখন হতে পারে, তো গত বছর বা বিগত বছরগুলো ডাটা অ্যানালাইসিস করলে আমরা বলতে পারি যে নভেম্বর নাগাদ হলো তোমার সার্কুলার প্রকাশ হতে পারে, এবং তখন থেকে তোমার আবেদন শুরু হবে। ডিসেম্বরে যে তোমাদের হলো এক্সাম শুরু হয়ে যেতে পারে, বা তোমাদের ডিসেম্বরে হলো ফার্স্ট হাফে তোমরা প্রথমে যেই রেজাল্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন করবা, সেটার হলো রেজাল্ট পাস করবে যে তুমি এক্সাম দেওয়ার জন্য এলিজিবল কিনা। তো এটার পর তোমার জানুয়ারিতে যে ভর্তি পরীক্ষা এবং ফল প্রকাশ হতে পারে। ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ক্লাস তোমার ফেব্রুয়ারি নাগাদ শুরু হয়ে যেতে পারে। তো এটা গত 5 বছরের ডেটা অনুযায়ী আমরা এই অ্যানালাইসিসটা করে এটা আমি বলতেছি যে এইভাবে তোমার টাইমলাইনটা হতে পারে, অথবা আগেও আসতে পারে বা একটু 1 মাস পিছায়ও যেতে পারে। বাট তুমি ধরে রাখো যে মোটামুটি ডিসেম্বরের নাগাদই তোমার পরীক্ষাটা শুরু হবে।
ঠিক আছে, এবার আসো চান্স পাওয়ার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার চান্স পাওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে। প্রথমত বিউপির কোশ্চেন যদি তুমি বলো, আমার কাছে ইজিয়েস্ট কোশ্চেন, সব থেকে ইজি একটা কোশ্চেন হয়, এবং কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন, তুমি বিউপির কোশ্চেন ব্যাংক এবং যে কোনো বিশ্ববিদ্যালয় যে মোটা কোশ্চেন ব্যাংকটা উদ্ভাস থেকে দেয় না, প্রশ্ন ব্যাংক সম্মিলিত ডিউ ইউনিট বা তোমার এই যে মোটা যেখানে সবগুলো ভার্সিটির কোশ্চেন দেওয়া থাকে, ওই কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করো এবং স্পেসিফিকভাবে বিউপির কোশ্চেন সলভ করো, আমি গ্যারান্টি দেবো যে তুমি 70% সেম টাইপের কোশ্চেন পাবা। সেম টাইপ, নট সেম কোশ্চেন, এক্স্যাক্টলি সেম না, এক্স্যাক্টলি সেম না, সেম টাইপ। দেখো এক্স্যাক্টলি সেম আর সেম টাইপ দুটা কিন্তু আলাদা। ধরো একটা টপিক থেকে গত বছর কোশ্চেন হয়েছে, সেম টপিক থেকে কোশ্চেন হবে, নট সেম কোশ্চেন হবে, বাট নট সেম টপিকের অনেকগুলা কোশ্চেন করা যায়, তাই না? ধরো ফিজিক্সের আমি গত বছর ঘর্ষণ থেকে কোশ্চেন করছি, এখন ঘর্ষণের উপর আমি ঘর্ষণ থেকে দুই ধরনের অনেকগুলা কোশ্চেন করতে পারি। ঘর্ষণের আমি হয়তো বা এবার ঘর্ষণ গুণাঙ্ক এর আগের বার চাইছি, এবার আমি হয়তো বা লব্ধি ত্বরণ বের করতে বলতে পারি ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দিয়ে। তো তুমি এই যে সেম জায়গা সেম টপিকগুলা পড়তে হবে, সেম টপিক, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস যদি লাগে অবশ্যই কমেন্ট করে যাও না, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস দেন। এবং বাংলা ইংরেজি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই টেক্সট বুকটা ভালো মতো রিভিশন দিতে হবে, টেক্সট বুকটা ভালো মতো পড়তে হবে। যদি বাংলা ইংলিশের জন্য তোমার যে টেক্সট বুকটা আছে বোর্ড বইয়ের, ওটা ভালো মতো রিভিশন দিতে হবে। বেসিক ইংলিশ ও জিকে ভালো মতো পড়তে হবে, বেসিক ইংলিশ ও জিকে দেখবা ডিউ বি ইউনিটের জন্য যদি প্রিপারেশন নাও তাহলে ওই প্রিপারেশন দিয়ে কিন্তু হয়ে যাবে, আলাদাভাবে কোনো কিছু পড়ার লাগবে না, আলাদাভাবে কোনো কিছু পড়ার লাগবে না, ঠিক আছে? এবার যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ প্লাস টপিক ওয়াইজ এক্সাম্পলের ম্যাথ যদি করো বইয়ের, যেগুলো হলো এমসিকিউ রিলেটেড, এমসিকিউ টাইপের, ক্যালকুলেশন অল্প, সেই টাইপের ম্যাথ যদি করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। এবং কেমিস্ট্রির জন্য বইটা যদি একটু ভালো মতো পড়তে পারো, বইটা যদি একটু রিভিশন দিতে পারো এবং কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেখবা যে গত বছরগুলোতে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, ওই টপিকগুলো যদি পড়তে পারো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না। সো এইভাবে যদি তুমি প্রিপারেশন নাও নেক্সট 3 মাস, 3 মান্থ, তুমি যদি সেকেন্ড টাইমার হও অবশ্যই চান্স পাবাই, অবশ্যই চান্স পাবা। এবং তুমি যদি সঠিক নির্দেশনা নিয়মিত চর্চায় তোমাকে ক্যাম্পাসের স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। তো এই নিয়মিত প্রিপারেশনের জন্য, নিয়মিত গাইডলাইনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজে দেখলে পেজটাকে ফলো করবা। এবং তুমি রেগুলার আমাদের শুধুমাত্র যে বিউপির অ্যাডমিশন নিয়েই তুমি পাবা গাইডলাইন এমনটা না, সব ভার্সিটি নিয়ে তুমি গাইডলাইন পাবা। প্রতিটা ভার্সিটির গাইডলাইন তোমাকে আমি শেয়ার করার চেষ্টা করবো সামনে, কোনটাতে কীভাবে প্রিপারেশন নেবা। এবং আমি পার্সোনালি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে টপ করতে পারছি আল্লাহর রহমতে। সো আমি কীভাবে সব ভার্সিটিগুলোতে টপ করতে পারছি সেই গাইডলাইনগুলো তুমি আমার ইউটিউব চ্যানেলে গেলেই অনেকগুলো গাইডলাইন পেয়ে যাবা, ডিইউ, জেইউ, জিএসটি, সেই গাইডলাইনগুলো পাবা। অথবা নেক্সট তোমাদের এখন এসে কীভাবে পড়া দরকার সেই গাইডলাইনগুলো, কোন ভার্সিটির জন্য আলাদা আলাদা গাইডলাইন দরকার সেগুলো সবগুলোই কমেন্ট করে জানাও, আমরা সেই গাইডলাইনগুলো প্রোভাইড করার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাইয়া এই প্রশ্ন আছে। ইনশাল্লাহ অল দ্য বেস্ট, দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।